দুর্নীতি ও হয়রানি মুক্ত ভূমি সেবা দেওয়ার সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ। হামে 11 শিশুর মৃত্যু, স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা, তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। পরিবর্তন হচ্ছে র্যাবের নাম, আইন সংশোধন করা হবে বললেন তথ্য উপদেষ্টা। সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের 121 রানের বিপরীতে প্রয়োজন 3 উইকেট। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে এগিয়ে যেতে চায় তার সরকার। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সেবা কোনো করুণা নয়, দায়িত্ব। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। মিউটেশন ভূমি অ্যাপের সাহায্যে ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেজন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। জমি জমা সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে 10 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হাম নিয়ে 2টি আলাদা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে হামের প্রাদুর্ভাব রোধ ও আক্রান্ত শিশুদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে 30 দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দিতে অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছে হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, সরকার ইতোমধ্যে কি ব্যবস্থা নিয়েছে তা তিনি আদালতে দাখিল করবেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। তো আমরা অপেক্ষা করি, আমরা তাদের প্রতিবেদন আসুক। নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি কারো জন্য দায়ী থাকে কিংবা কারো যদি কোনো অবহেলাজনিত বিষয় থাকে, নিশ্চয়ই এই সরকার যারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তারা নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। উপস্থিত বাবা মায়ের অনুমতি ছাড়াই দুধের শিশুকে জোর করে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনা ঘটেছে বাংলাদেশ শিশু হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক ও নার্সের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে পরিবার। অভিযোগ প্রমাণিত হলে
ছাড় নয় বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। মারা যাওয়ার 15 মিনিট আগের ফুটেজ এটি। প্রাণবন্ত 9 মাস বয়সী মেহমেদ আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও দিব্যি খেলা করছিল সে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক বাবা মায়ের অনুমতি ছাড়াই জোর করে তাকে নিয়ে যায় লাইফ সাপোর্টে। স্বজনরা জানান তখনও রোগীর অক্সিজেন স্যাচুরেশন ছিল 92-এর উপরে। লাইফ সাপোর্টে নেওয়ার আগেও বিছানায় খেলা করছিল যে মোহাম্মদ। লাইফ সাপোর্টের নল ঢোকানোর সাথে সাথেই নিস্তেজ হয়ে পড়ে সে। ঘটনার অবনতি দেখেই ছটকে পড়েন সংশ্লিষ্ট চিকিৎসক। বাবা মাকে জানানো হলো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে রোগীকে। তালা মারার তো কিছু নাই, তালা মারার কিছু নাই এখানে। আপু তালাটা খোলেন না, তালা খোলেন। আইসিইউতে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান কি ঘটেছিল 15 মে রাতে আইসিইউতে। ওরে হাত পা ধরে রাখছিল হামে সংক্রমিত হয়ে গত 13 মে বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি হয় 9 মাস 6 দিন বয়সী শিশু মেহমেদ। ওই দিন রাতেই আইসিইউতে কর্মরত চিকিৎসক ফিরোজ আলমের সাথে কথা কাটাকাটি হয় হামে আক্রান্ত মেহমেদের মায়ের। বিষয়টি টের পেয়ে রোগীর মামা ফেসবুক লাইভ করেন। ঘটনাটি নিয়ে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ লুকিয়ে রাখে তার ফাইলও। সংশ্লিষ্টদের শাস্তি দাবি করে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবারের। ওকে ধৈর্য এই ডক্টর লাগানে যে আরও একজন অনভিজ্ঞ ডক্টর ছিল, দুইজনে মিললে ওই পাইপটা যে মুখের মধ্যে ভাগনা ঢুকাইছে, ঢুকানোর সময়ই মারা গেছে। পাশের বেডালাই ওই আপুই, আপনি ভিডিওতে দেখবেন একদম স্পষ্ট। ঠিক আছে, সে বের হয়ে বলতেছে যে ওই ঘুমের ইঞ্জেকশনটা আমি দিয়ে দিচ্ছি, ও একটু ঘুমাচ্ছে, আপনারা পরে যায়েন। বাচ্চা তাৎক্ষণিকভাবে তখনই মারা গেছে। অনুমতি ছাড়াই লাইফ সাপোর্টে নেওয়া যাবে না স্বীকার করলেও অভিযুক্ত চিকিৎসক ও নার্সের পক্ষেই যুক্তি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। যদি রোগীর স্বজনরা সেই মুহূর্তে না থাকে, তাহলে না থাকলে তো সোজাসুজি যাইতে হবে, কারণ ফর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট। তখন কবে যে আমার জন্য কেন ওয়েট করতে গেলেন। আর যদি থাকে তখন বলতে হবে যে হ্যাঁ আমরা নিতেছি, রোগীর অবস্থা খুব খারাপ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হসপিটাল ম্যানেজমেন্টের কোনো ফেলিওর আছে কিনা আমরা তখন আমরা এখানে ইন্টারফেয়ার করব। ফেলিওরটা যদি দেখি যে কারেক্টেবল, আমরা কারেক্ট করার চেষ্টা করব। ডাক্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এটা ডিল করবে মেডিকেল ডেন্টাল কাউন্সিল, এবং আপনি ওনাদেরকে বলতে পারেন যে এটা আমি কনফিডেন্টলি বলছি, এটার অবশ্যই একটা সুরাহা হবে। পাশাপাশি বিষয়টি বিএমডিসিকে জানানোর পরামর্শ দেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে র্যাবের অনেক অবদান আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন আছে। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। র্যাব আইনে পরিবর্তন আনা হচ্ছে এবং নামও পরিবর্তন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তথ্য উপদেষ্টার পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হবে, তবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হলেও সেটিও সমর্থনযোগ্য নয়। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠে। পূর্ণাঙ্গ আইন হচ্ছে যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। হামে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 11 শিশু মারা গেছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন।
বিকেলে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একযোগ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শিশুদের জন্য ওয়ার্ডের কোনো সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, আইসোলেশন বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া বাসায় গিয়েও হামের ভ্যাকসিন দেবার কথা জানিয়েছেন মন্ত্রী। সারা দেশের স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ঈদের পরে শুরু হবে হামের দ্বিতীয় টিকাদান কর্মসূচি। দেশের সকল হাসপাতাল ও সেবা কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো সহ 18টি জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন তিনি। বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এম.আর. ইসলাম স্বাধীনকে নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার এই বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে। 5 ধাপের স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী 1 বছরের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থ বরাদ্দ সাপেক্ষে কোনো নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল। 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। বাজেট এলে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা খাতে বরাদ্দ জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক বাজেট সংলাপে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অতীতে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এখনও চলমান, তাই এই সেক্টরের আমূল পরিবর্তনের পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সময় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও মানব সম্পদ তৈরিতে ব্যয় করার আহ্বান জানিয়েছেন আলোচকরা। এ সময় বক্তারা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছারও আহ্বান জানিয়েছেন। ঢাকা শহরে হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ সোহেবুজ্জামান। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রকুনুজ্জামান। তিনি জানিয়েছেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই রিট করা হয়েছে। জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা নষ্ট এবং যানজট সৃষ্টি হওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সড়ক পরিবহন আইনের 37 ধারার সঙ্গেও সাংঘর্ষিক। নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। টানা 6ষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটক শিথিল থাকায় ক্যাম্পাসে আসা যাওয়া করতে পারছেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দাবিতে তাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আজ দুপুরে দাবি আদায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে আন্দোলন চলমান থাকবে। বহিরাগত কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার 7 দিনেও শনাক্ত করা যায়নি অভিযুক্ত যুবককে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত ওই শিক্ষার্থীর ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে উপাচার্যের কাছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যামিলি ফিউড বাংলাদেশ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তেজগাঁওয়ের এনটিভির স্টুডিওতে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, হেড অফ মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু এবং হেড অফ এনটিভি অনলাইন ফখরুদ্দিন জুয়েল। বিখ্যাত আমেরিকান গেম শো ফ্যামিলি ফিউডের বাংলাদেশের সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন অংশ নেয় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় এনটিভি পরিবার। ফ্যামিলি ফিউড অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে এনটিভিতে, যা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঙ্গীত অভিনয় শিল্পী তাহসান রহমান খান। নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল খেলবে মোহামেডান। শিরোপা লড়াইয়ে বুধবার বিকেল 5:30টায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে তারা। খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তায় বসুন্ধরার মাঠে ফাইনাল খেলবে না বলে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল মোহামেডান। তাদের অনড় অবস্থানের কারণে মঙ্গলবার মাঠে গড়াতে পারেনি শিরোপার লড়াই। তবে নিরাপত্তা নিশ্চিত করে বাফুফের চিঠি পাওয়ার পর কিংস অ্যারেনায় খেলতে রাজি হয়েছে মোহামেডান। তাতে অনিশ্চয়তা কাটিয়ে আগের ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।